সিং নিজের গ্রামে ঠেলাতে আলু পরোটা বিক্রি করত। আসুন আসুন আসুন, গরম গরম শুদ্ধ ডালদা ঘিয়ের পরোটা খান। মীরগঞ্জের আলু আছে আর কিশনগঞ্জের আদা। স্বাদ নিয়ে দেখুন তারার পরোটা। তারার ঠেলায় সব সময় লোকেদের ভিড় জমা হতো। তারা আর শ্বেতা আলু পরোটা বিক্রি করেই অনেক ভালো রোজগার করত। তাদের মেয়ে মিনা গ্রামের সবচেয়ে দামি স্কুলে পড়াশোনা করত। একদিন রাত্রিবেলা যখন তারার পরিবার ঘুমিয়েছিল, তখন হঠাৎ করে কেউ তাদের দরজায় ধাক্কা দেয়। রাত্রি 12টা বাজছে গো, এত রাত্রিবেলা কে হতে পারে? আমি গিয়ে দেখছি। তারা দরজা খুলে দেয়। তখন সে দেখতে পায় যে তার খুড়তুতো ভাই আকাশ দাঁড়িয়ে আছে। কি হলো আকাশ, এত রাত্রে এখানে? কি ব্যাপার? তারা ভাই, আমার স্ত্রীর শরীরটা খুব খারাপ। তুমি কি 1500 টাকা দিয়ে আমাকে সাহায্য করতে পারবে? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই দেব। তুমি শুধু 5 মিনিট দাঁড়াও, তোমার পয়সা আমি খুব তাড়াতাড়ি ফেরত দিয়ে দেবো। আরে পয়সা ফেরত দেবার কথা আমাকে বলতে হবে না, নিজের স্ত্রীকে গিয়ে আগে সুস্থ করে তোলো, যাও। তারার খুড়তুতো ভাই আকাশ তারাকে খুব হিংসে করত, কিন্তু সাহায্য চাওয়ার জন্য সবসময় তার কাছেই আসতো। ডাক্তারের চলে যাওয়ার পরই আকাশ নিজের রাগ নিজের স্ত্রী মাধুরীর ওপরে ফেলে দেয়। আজকে তোমার জন্য আমাকে আবার ওই অহংকারী তারার কাছে যেতে হলো। তুমি যদি অসুস্থ না হতে তাহলে আজকে আমাকে তারার সামনে হাত জড়ো করতে হতো না। তুমি তারা দাদার ব্যাপারে এরকম কেন ভাবো? উনি একটু অহংকারী নয়। আর আজকে আমি অসুস্থ হলাম তখন তুমি এত চিৎকার করছো যেন তুমি ওনার কাছে টাকা চাওই না। তারা দাদা জানি না কতবার তোমাকে টাকা পয়সা দিয়েছে, আর তুমি ওনার টাকা আজ পর্যন্ত ফেরত দাওনি। তা সত্ত্বেও উনি কিছুই বলেন না। তোমাকে নিজের দাদা আর বৌদির সম্মান করা উচিত। আরে ও মুখে কোনো কথা না বললেও নিজের বড়লোকি চাল দেখিয়ে তো আমাদেরকে ছোট করেই, তাই না? উনি বড়লোক নিশ্চয়ই, কিন্তু উনি বড়লোকের চাল একদম করেন না। এটা ভুল ধারণা। তুমি গরিব আর সেই জন্য তুমি ওনাকে দেখে ঈর্ষা করো। তুমি পরিশ্রম করে একটা জায়গায় কাজ কেন করো না? যদি ভগবান চান তাহলে তুমিও একদিন বড়লোক হবে। আকাশ যেখানে চাকরি করত ওখানে খুব রাগ করত। ও মন দিয়ে কখনো কাজ করত না। ও কোনো চাকরি 1 বছরের বেশি করতে পারত না। একদিন আকাশ উদাস হয়ে বাড়িতে ফেরে। তখন মাধুরী ওকে বলে, মনে হয় আজকে আবার তোমার চাকরি চলে গেছে। আমার কথা শোনো, তুমি তারা দাদার কাছে যাও। উনি তোমাকে নিজের আলু পরোটার ঠেলাতে নিশ্চয়ই কাজ দিয়ে দেবেন। তারা আমাকে কাজে কখনো রাখবে না। তুমি একবার ওনার কাছে যাও তো বাবা। আকাশ তারার কাছে চলে যায়। এসো এসো আকাশ, অনেকদিন পরে তোমার দেখা পেলাম। যদি খিদে পেয়ে থাকে তাহলে আলুর পরোটা খেয়ে নাও। তোমার বৌদি খুব ভালোবেসে রান্না করেছে। আমার কাজটা চলে গেছে, সেই জন্য আমি কাজ খুঁজছি। আচ্ছা, তোমার কাছে কি আমার জন্য কোনো কাজ আছে? ঠেলাগাড়ির কাজ তো আমি আর শ্বেতা সামলে নি। যদি তুমিও আমাদের সাথে কাজ করতে চাও তাহলে একটা কাজ করি আমরা। আমি একটা রেস্টুরেন্ট খুলে নিই। হ্যাঁ ঠিক আছে, আমাদের গ্রাহকদেরকে দাঁড়িয়ে থাকতে হয়। যদি রেস্টুরেন্ট হবে তাহলে গ্রাহকরা আরাম করে বসে পরোটা খেতে পারবে। সেই দিন আকাশ খুব রাগের চোটে বাড়িতে আসে। কি হলো? তুমি এত কেন রেগে আছো? কাজ পাওনি নাকি? আরে কাজ তো পেয়ে গেছি, কিন্তু আমার জন্য ওই তারা এখন আরো বড়লোক হয়ে যাবে। আমি যেই ওখানে গেলাম, দুজনে সিদ্ধান্ত নিলে ওরা একটা রেস্টুরেন্ট খুলবে। তাহলে এতে খারাপ কি? তুমিও তো টাকা পাবে না। তুমি আমাকে শেখাতে শোনাতো যে কি ভালো আর কি মন্দ। আকাশ তারার সাথে কাজ করতে শুরু করে। তারা আকাশকে রোজানা 500 টাকা দিত, কিন্তু আকাশের চোখ ছিল তারার রোজগারের ওপর। নিজে নোটের পর নোট কামিয়ে যাচ্ছে আর আমাকে শুধুমাত্র 500 টাকা দিয়ে দিচ্ছে। সব পরিশ্রম আমি করি আর আসল মাখন তো ওরা দুজন মিলে খায়। কিছু একটা করতেই হবে। তারার রেস্টুরেন্টে মঙ্গল সিং নামের একটা শুদ্ধ ভেজিটেরিয়ান গ্রাহক আসে। সে তারার পুরনো গ্রাহক ছিল। আরে এসো এসো মঙ্গল দাদা, এসো বসো। এক্ষুনি আমি আপনার জন্য পরোটা দিয়ে দিয়েছি। এই যে আকাশ, যাও মঙ্গল দাদার টেবিলে একটা প্লেট দিয়ে দাও। আকাশ চুরি করে মঙ্গল সিং এর পরোটায় ননভেজের কিছু টুকরো ফেলে দেয়। মঙ্গল যেইমাত্র পরোটা খেলো তখনও বুঝতে পেরে যায় যে পরোটায় ননভেজ আছে। মঙ্গল সিং খুব রেগে ওঠে। আলুর পরোটার মধ্যে ননভেজ কোত্থেকে চলে এলো? মঙ্গল সিং এর সাথে অমঙ্গল? আমি জানি না, আমি তো শুধু পরোটা গ্রাহকদের কাছে তুলে দিই।
পরোটা তৈরি করার কাজ তো তারা দাদা আর শ্বেতা বৌদি করে। কি রে তারা, তুই পরোটার মধ্যে ননভেজ মিশিয়ে আমাকে ঠকালি তাই না? তোর রেস্টুরেন্ট আমি বন্ধ করে দিয়ে তোকে গ্রাম থেকে আমি তাড়িয়ে দেবো এবার। মঙ্গল সিং গ্রামের ধনী লোক ছিল। সে গ্রামের প্রধানের কাছে কথা বলে তার আর পরিবারকে গ্রাম থেকে বাইরে বার করে দেয়। আজকে আমার খুব মজা হচ্ছে। এবার আমি গ্রামে নিজের আলু পরোটা বিক্রি করব আর নিজে ধন রোজগার করব। আকাশ গ্রামে আলু পরোটার ঠেলা লাগানো শুরু করে দেয়। অন্যদিকে তারা, শ্বেতা আর তার মেয়ে জঙ্গলের রাস্তা দিয়ে অন্য গ্রামে যাচ্ছিল। তারার পরিবার অনেক ক্লান্ত ছিল। শ্বেতা জোরে জোরে কাঁদতে শুরু করে। কেন না শ্বেতা, আজকে আমাদের কপালে দুঃখ লেখা রয়েছে, কালকে আবার সুখ ফিরে আসবে। কিন্তু এখন আমরা কোথায় যাব আর কিভাবে কোনো কাজকর্ম শুরু করব? আমরা তো নিজেদের বাড়িও বিক্রি করে ফেলেছি। আমাদের শুধু এগিয়ে যেতে হবে যতক্ষণ না আমরা কোনো গ্রামে পৌঁছচ্ছি। তারার পরিবার জঙ্গলের রাস্তা হারিয়ে ফেলে। এই জঙ্গল তো শেষই হচ্ছে না গো, মনে হয় আমরা ভুল রাস্তায় আছি। হঠাৎ করে ওরা জলের আওয়াজ শুনতে পায়। তিনজনই জলের আওয়াজের পিছু করতে করতে একটা নদীর কিনারায় পৌঁছায়। তারা দেখতে পায় যে নদীতে অনেকগুলো আলু পরোটা রয়েছে। তারা নদীর জল খেলো আর পরোটা খেয়ে দেখলো। এ তো চমৎকার হয়ে গেল। নদীর জল ঠান্ডা আর পরোটা গরম। এখানে তো কোনো লোকও দেখতে পাচ্ছি না। মনে হয় এই নদীটা সবচেয়ে আগে আমরাই খুঁজেছি। আমাদের কাছে ব্যবসা শুরু করার জন্য টাকা পয়সা নেই। যদি আমরা এই পরোটাগুলো বিক্রি করি তাহলে কত ভালো হবে। ঠিক বলেছ, এবার একটা গ্রাম আমাদের খুঁজতে হবে। অনেক কিলোমিটার হাঁটার পর তারা বেসনপুর নামের একটা গ্রামে পৌঁছায়। শুরুতে তারা একটা ঝোপড়িতে থাকলো। তারা রোজ অন্ধকারে পরোটার নদীতে যেত আর অনেকগুলো পরোটা নিয়ে আসতো। তারপর সেগুলো গ্রামে বিক্রি করত। নদীর পরোটার বিশেষত্ব এটা ছিল যে সেটা কখনো খারাপ হতো না। আস্তে আস্তে তারার আর্থিক অবস্থা ভালো হতে শুরু করলো আর সে একটা বাড়ি বানিয়ে ফেললো। আর অন্যদিকে আকাশও এখন গরিব ছিল না। সে পরোটা বিক্রি করে করে মোটর সাইকেল কিনে ফেললো। আজকে গ্রামের একটা লোক আমাকে বলল যে তারা শ্বেতা বেসনপুর গ্রামে রয়েছে। কালকে ওদের সাথে দেখা করতে যাব আর ওই গরিবটাকে আমি আমার এই মোটরসাইকেলটা দেখিয়ে আসবো, বুঝলে? পরের দিন আকাশ বেসনপুর গ্রামে পৌঁছায়। সে একটা লোককে জিজ্ঞাসা করে, এই যে শোনো ভাই, এখানে তারার বাড়ি কোনটা? তারা আলু পরোটাওয়ালার ঘর হলো ওই সামনেই। আকাশ যখন দেখতে পেল যে তারা বড় বাড়িতে থাকছে তখন তার সমস্ত উৎসাহ ঠান্ডা হয়ে যায়। সে তারার বাড়িতে পৌঁছায়। আরে আকাশ, এত বছর পরে তুই দেখা করতে এসেছিস? কবে থেকে তোর অপেক্ষা করছি আমরা। তা বল, বাড়িতে সবকিছু ঠিকঠাক তো? হ্যাঁ দাদা, সবই ঠিক আছে। তারা দাদা, তুমি এত তাড়াতাড়ি বড়লোক হলে কি করে? আরে তুই বাড়ির লোক, সেই জন্য তোকে আগে থেকে বলছি। আসলে আমরা একটা আলু পরোটার নদী পেয়েছি। সেই নদী থেকে আমি পরোটা গ্রামে নিয়ে আসি আর গ্রামে আমি 4টে রেস্টুরেন্ট খুলে বসে আছি। দিনে আমি পরোটা বিক্রি করি। আচ্ছা, তুমি কি আমাকে ওই নদীটা দেখাতে পারবে? হ্যাঁ অবশ্যই, চলো আমার সাথে চলো। তারা আকাশকে পরোটার নদীতে নিয়ে যায়। এ তো সত্যি সত্যিই চমৎকার। হ্যাঁ, আর সব থেকে বড় কথা হলো এই যে এই নদীর পরোটা যতদিনই থাকুক না কেন নষ্ট হয় না। তুমি যদি চাও তাহলে তুমিও এই নদী থেকে পরোটা নিয়ে গিয়ে নিজের গ্রামে বিক্রি করতে পারো। আকাশ নিজের বাড়িতে চলে আসে। কি হলো, তুমি এত রেগে আছো কেন? তারা দাদার সাথে দেখা হয়নি নাকি? এই তুমি চুপ করো তো, আমার মাথাটা খেও না। তারা আলু পরোটার জাদুর নদী পেয়ে গেছে। আমি এখানে এতদিন ধরে পরিশ্রম করলাম আর সামান্য কিছু পয়সা রোজগার করেছি, আর তারা ওখানে কোনো পরিশ্রম না করেই এক গাদা টাকা পয়সা লাভ করে নিল। তুমি বুঝতে পেরেছো? আর সেই জন্য আমার থেকেও বেশি বড় লোক হয়ে গিয়েছে। তারা দাদার সঙ্গে ঈর্ষা করার কোনো দরকার নেই। তুমিও সেই নদী থেকে পরোটা আনতে পারো। তারা দাদা কি তোমাকে ওখান থেকে পরোটা আনার জন্য বারণ করেছে? না, বারণ তো করেনি, কিন্তু আমাকে খুব তাড়াতাড়ি তারার থেকেও বেশি বড় লোক হতে হবে। তারা 4টে রেস্টুরেন্ট খুলেছে, তাই আমি 10টা রেস্টুরেন্ট খুলবো। শুধু গ্রামেই নয়, আমি শহরেও খুলবো আর প্রত্যেকটা রেস্টুরেন্টে পরোটা বিক্রি করব। হ্যাঁ। পরের দিন আকাশ তারার কাছে পৌঁছে বলে, এই যে তারা দাদা, আমি পরোটা নদী থেকে একটা বাঁধ তৈরি করব। বয়ে চলা নদী দিয়ে সমস্ত পরোটা বয়ে চলে যাচ্ছে, ওগুলোকে জড়ো করা খুব মুশকিল হচ্ছে। আমি একটা বাঁধ তৈরি করে জলটাকে থামিয়ে দেব আর অনেক পরোটা জড়ো করে নেব।
এরকম কিছু করার কোনো দরকার নেই। নদীর জল সহজভাবে বইতে থাকলে তবেই ভালো। বাঁধ তৈরি করার কোনো দরকার নেই। আর তুমি বাঁধ তৈরি করবে কি করে? আমি একাই বাঁধ তৈরি করে নেব। আকাশ তার আর একটাও কথা শুনল না, আর সে নদীতে একটা হেভি ড্যাম বানিয়ে দেয়। আকাশ পরোটা একত্রিত করলো। একদিন যখন আকাশ নদী থেকে পরোটা তুলছিল, তখন নদীর বাঁধ অনেক বেশি জল হয়ে যাওয়ার কারণে ভেঙে যায়, আর আকাশ নদীতে বয়ে যায়। তারপর তার কোনো ঠিকানাই খুঁজে পাওয়া যায় না। তখনই তো বলে, মানুষকে একটুতেই সন্তুষ্ট থাকা উচিত, অনেক বেশি লোভ করলে পরিণাম খারাপ হয়।